আজ আবারও রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বেলা 11টায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বসবে সভা। তারেক রহমানকে দ্রুত দেশে এসে মাঠের রাজনীতিতে নিয়োজিত হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। গণমাধ্যমের সাক্ষাৎকারকে দেখা হচ্ছে ইতিবাচক। আসন্ন জাতীয় নির্বাচনে এআই নিয়ে শঙ্কা কাটছে না নির্বাচন কমিশনের। প্রযুক্তির আশীর্বাদকে রীতিমতো হুমকি মনে করা হচ্ছে ভোটের মাঠে। ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত বাংলাদেশ। ৫৩ বছরে প্রথমবার জাতিসংঘের সংস্থাটির শীর্ষ পদে বসল ঢাকা। ব্যথার চিকিৎসা নিতে এসে মাথা ফেটে রোগীর মৃত্যু। নৈশপ্রহরী ও বহিরাগতদের দিয়ে চলে ভূঁইয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল। এবার ভরা মৌসুমেও মাছ পাওয়া যাচ্ছে না সুনামগঞ্জের হাওরে। আয় কমে যাওয়ায় বিপাকে জেলে পরিবারগুলো। স্বাগত ডিভিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সাথে আছি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। 2 দিন বিরতি দিয়ে আজ আবারও রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বেলা 11টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ সভা শুরু হবার কথা রয়েছে। এর আগে 17 দিনের বিরতি দিয়ে 5ই অক্টোবর রবিবার সবশেষ বৈঠক করে কমিশন, যেখানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি নিতে গণভোট করার বিষয়ে ঐক্যমত্য হয়। তবে যেসব সংস্কার প্রস্তাবে কোনো দলের ভিন্ন মত আছে তা নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে। গণভোট কি জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে হবে নাকি তার আগে হবে, এ নিয়ে আলোচনা হবে। গণভোটের আগে জুলাই সনদ নিয়ে সংবিধান আদেশ জারি করা হবে কিনা, এসব বিষয় এখনও রাজনৈতিক মতভিন্নতা দেখা দেয়। ধারণা করা হচ্ছে এটি জাতীয় ঐক্যমত্য কমিশনের শেষ সংলাপ। রাজনৈতিক বিশ্লেষকরা আশা করছেন আজকের সভা থেকে সংস্কার, জুলাই সনদ এবং নির্বাচনের একটি চূড়ান্ত রূপরেখার পৌঁছাতে পারবে ঐক্যমত্য কমিশন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ইতিবাচক। প্রত্যাশা সম্ভাবনার নানা দিক উঠে আসলেও বাস্তবায়নের চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। তাদের পরামর্শ, তারেক রহমানকে দ্রুত দেশে এসে মাঠের রাজনীতিতে পুরোদমে নিজেকে নিয়োজিত করতে হবে। একই সঙ্গে নির্বাচন কেন্দ্রিক বিএনপির সাংগঠনিক ভিত মজবুত করার শুরুর দায়িত্ব তাকে পালন করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, যেখানে ভার্চুয়ালি সভা সমাবেশে বক্তৃতা করলেও দীর্ঘ বছর পর গণমাধ্যমের মুখোমুখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্রের যে বুনিয়াদ, একটি শক্তিশালী বুনিয়াদ তৈরি করা। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক দুটি গণমাধ্যম বিবিসি বাংলা ও ফাইন্যান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমান। যতটুকু সম্ভব দেশের মানুষের জন্য বা দেশের জন্য, যেখানে তার দেশে ফেরা, নির্বাচনে অংশ নেওয়া, লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক, আওয়ামী লীগ নিয়ে বিএনপির অবস্থান, ১/১১ সরকার, ভারতের সঙ্গে সম্পর্ক সহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। যতটুকু ভারসাম্য হওয়া উচিত, যে বিষয়ে যতটুকু বিবেচনা করা উচিত, আমরা সেই বিষয়ের মধ্যে এখনো কম বেশি আছি। সাক্ষাৎকারে জাতীয় নির্বাচনে নিশ্চিতভাবে জেতা ও এককভাবে সরকার গঠনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে দেখা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি যারা আসবে তারা সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রায় সর্বত্র চলে আলোচনা। ইতিবাচক মনোভাবের পাশাপাশি রয়েছে নেতিবাচক মন্তব্যও। নেচারকে যদি আমরা মিনিমাম ঠিক রাখতে না পারি, সেখানে মানুষ হিসাবে কিন্তু আমাদের বসবাস করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। সার্বিক দিক বিবেচনায় তারেক রহমানের সাক্ষাৎকার দেওয়া বক্তব্যকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তারা মনে করেন এতে আরও উজ্জীবিত হবে তার দল। এরকম একটা মুহূর্তে তারেক জিয়ার এই ধরনের মিডিয়া প্রেজেন্স, এটা নিঃসন্দেহে দলের জন্য একটা এনার্জাইজিং, দলটাকে আরো সক্রিয় করবে। অনেকেই মনে করেন যে তারেক রহমান লন্ডন থেকে যে দিক নির্দেশনা দিচ্ছেন বা নিয়মিত নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন, তার চেয়ে তিনি দেশে ফিরে আসলে দলের সাংগঠনিক কাঠামো অনেক শক্তিশালী হবে। তবে তারেক রহমানের কিছু কথার বাস্তবায়নে বেশ চ্যালেঞ্জও দেখছেন বিশ্লেষকরা। দলের প্রধান বা দলের নেতা তো বক্তৃতা নির্দেশনা দিয়ে তার দায়িত্ব শেষ করে, এরপরে নেতাকর্মীরা সেই নির্দেশনা মানেন কিনা, এটি কঠিন চ্যালেঞ্জ বলে মনে করি।
আমার মনে হয় উনি যত দ্রুত আসবেন তখন নির্বাচনী প্রচারণাটাতে বিএনপি শক্তিশালী হবে। তারেক জিয়ার এইটা বুঝতে হবে যে উনি আগে যেভাবে বাংলাদেশকে ভেবেছেন, 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ ইজ ডিফারেন্ট। গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে বিএনপির মতো বড় দলের নতুন দিনের রাজনীতি চর্চায় মনোনিবেশ করা সময়ের দাবি বলেও মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। এখন আমি যে বাংলাদেশকে পাইতেছি, এই বাংলাদেশ যে বাংলাদেশকে আমি রেখে গেছিলাম সেটার চেয়ে ডিফারেন্ট। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই লক্ষ্যে প্রস্তুতি প্রায় শেষ নির্বাচন কমিশনের। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে আরপিও আচরণবিধি সহ 9টি নির্বাচনী আইন সংশোধন করা হলেও এবার বড় শঙ্কা তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে। প্রযুক্তির এই আশীর্বাদকে রীতিমতো হুমকি মনে করছে খোদ নির্বাচন কমিশন। ভুয়া তথ্য ও ফেক কন্টেন্ট ঠেকাতে বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার নিয়ে ইতি ও নেতিবাচক দুই ধরনের বার্তা পাচ্ছে বিশ্ব। তবে যতই ঘনিয়ে আসছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ততই এই প্রযুক্তি নিয়ে শঙ্কায় নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচনে 80% প্রচারণা হবে অনলাইনে, যেখানে তথ্যের অবাধ প্রভাব থাকায় সত্য মিথ্যা যাচাই করা নিয়ে থাকবে শঙ্কা। অনেকের ধারণা, নির্বাচনের আগে সামাজিক মাধ্যম থেকে অনেক উত্তেজনা তৈরি করা হবে। এ নিয়ে সতর্ক নির্বাচন কমিশন। অপতথ্য ছড়ানোর প্রচেষ্টার বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের আহ্বান জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। পোস্টাল ব্যালটের জন্য কি কি চ্যালেঞ্জ আমাদের আসতে পারে, কি কি সমস্যা আমাদের হতে পারে। পোস্টাল ব্যালট, আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট মে রেইজ ডিবেটস। আমাদের যে টেকনোলজি মাইট ফেল, সাইবার সিকিউরিটি মে বি এট স্টেক, তারপর হ্যাকিং হতে পারে। নির্বাচনের সময় ভুয়া তথ্য, বিভ্রান্তিকর ছবি ও এআই নির্ভর কন্টেন্টের প্রভাব আরও তীব্র হতে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিভাগ ও বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার তাগিদ। প্রচুর পরিমাণে ভুয়া তথ্য, ভুল তথ্য, এআই ব্যবহার করে ফেক জিনিস তৈরি করা, ফেক ইমেজ তৈরি করা, এবং প্রতিদিন এই ঘটনাটা ঘটছে, যেটা আমরা অলরেডি দেখেছি যে এটা শুরু হয়ে গেছে। নির্বাচনকে কেন্দ্র করেও শুরু হয়ে গেছে। এবারের নির্বাচনটা ক্যাম্পেইন 80% হবে অনলাইন। এর জন্য আমরা প্রস্তুত কতটা, কারণ এই সোশ্যাল মিডিয়া কিন্তু নির্বাচন হওয়ার আগে থেকেই অনেক উত্তেজনা তৈরি করে ফেলে। ভোটের সময় প্রযুক্তির ব্যবহার অনেক কিছু সহজ করেছে, অন্যদিকে অতিমাত্রায় এর ব্যবহারে ঝুঁকিও আছে। তাই নির্বাচন কমিশন রাজনৈতিক দল আর নাগরিকদের সচেতনতায় কেবল রুখে দিতে পারে এআই নিয়ে তৈরি হওয়ার বিপদ। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ইউনেস্কোর 43তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাতিসংঘের এই সংস্থাটিতে সদস্য পদ লাভের 53 বছরের ইতিহাসে প্রথমবার শীর্ষ পদে নির্বাচিত হল বাংলাদেশ। ফ্রান্সের স্থানীয় সময় মঙ্গলবার ইউনেস্কোর সাধারণ পরিষদের 222তম অধিবেশনে অনুষ্ঠিত ভোটে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। আগামী 2 বছর এই শীর্ষ পদে থাকবেন তিনি। খন্দকার এম তালহা বাংলাদেশ ফরেন সার্ভিসের একজন সিনিয়র পেশাদার কূটনীতিক। 3 দশকেরও বেশি সময় ধরে নিউ ইয়র্ক, তেহরান, জেনেভা ও লন্ডনে বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন তিনি। ইউনেস্কো সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিল বাংলাদেশ, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া। তবে সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়া ও ভারত তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। এবার ভরা মৌসুমেও মাছ পাওয়া যাচ্ছে না হাওরে, আর এতে করে আয় কমে যাওয়ায় বিপাকে জেলে পরিবারগুলো। প্রাকৃতিক উৎসে বেড়ে ওঠায় মিঠা পানির চেয়ে হাওরের মাছের স্বাদ বেশি হওয়ায় এর চাহিদা ও দাম দুই বেশি থাকে। তবে যোগান কমে যাওয়ায় বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। একসময় সুনামগঞ্জের হাওরগুলো ছিল দেশীয় মাছের ভাণ্ডার। হাওর, খাল বিলে মিলত রুই, কাতল, বোয়াল, শিং, মাগুর, কইসহ নানা প্রজাতির দেশীয় মাছ। কিন্তু এখন দিন দিন কমে যাচ্ছে মাছের সংখ্যা। এবছর সময়মতো বৃষ্টি না হওয়ায় কমেছে মাছের উৎপাদন। পানির অভাবে হাওরে মাছ নেই, আর তাই হাওর এলাকায় বাজারগুলোতে সরবরাহ বেড়েছে চাষের মাছের। মাছের যে পরিমাণ মাছ, এই মাছ মাইরে আমরা বর্তমানে সোলার কোনো গতি নাই। ওনে 5,000 টাকা মারলো, আগে 300 মান না, তো ওনে মাছই মার চাই না, 200-300 টাকা রুজ রাখতে পারি না। বিল বদল বান দেলায়, এবার বান দেওয়ার কারণে পরে মাছ আর বাড়ে না।
পরিবেশ কর্মীরা বলছেন, নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার, প্রজনন মৌসুমে নির্বিচারে ডিমওয়ালা মাছ ধরা আর জলাশয় সেচে মাছ আহরণের কারণে নষ্ট হচ্ছে মাছের প্রাকৃতিক উৎস। যদি প্রজননকালীন সময়ে মাছ ধরা বন্ধ রাখা হয় এবং এই সময় জেলেদেরকে প্রণোদনা দেওয়া হয়, তাহলে হাওরে মাছের উৎপাদন অনেক গুণ বেড়ে যাবে। মৎস্য বিভাগ বলছে, এবছর 1,15,000 টন মাছ আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাছের উৎপাদন বাড়াতে অভয়াশ্রমের এলাকা বাড়ানো ও পোনা অবমুক্তকরণ সহ নানা উদ্যোগের কথাও জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। হাওরের সমস্ত বিলে যদি একটা ছোট অভয়াশ্রম করা যায়, যেখানে মাছের মূল বংশগুলো রক্ষা পাবে, তাহলে আমার মনে হয় যে হাওরের মাছের উৎপাদনে আমরা আশানুরূপ ফলাফল পাবো। হাওরের মাছ রক্ষায় সুনামগঞ্জেও প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধের পরিকল্পনার কথা জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। টাঙ্গুয়ার হাওরকে একটা গুরুত্বপূর্ণ পরিবেশ শুধু না, আমরা মৎস্যের দিক থেকেও একটা যদি গুরুত্বপূর্ণ হাওর হিসেবে ঘোষণা দিতে পারি, তাহলে এটা রক্ষার দায়িত্ব সবার হবে। সুনামগঞ্জের 95টি হাওরে 1,21,741 জন মৎস্যজীবী আছেন। ডিবিসি নিউজ ডেস্ক। খাল দখল ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় তলিয়ে গেছে মেহেরপুরের গাংনী উপজেলার 5 গ্রামের ফসলের মাঠ। ভারী বৃষ্টিতে পুরো মাঠ জুড়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা। অনাবাদি হয়ে পড়েছে কয়েক হাজার বিঘা জমি। এতে বড় ধরনের ক্ষতির মুখে চাষিরা। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। প্রথম দেখায় মনে হতে পারে এটি একটি বিল, কোথাও হাঁটু সমান, কোথাও আবার গলা পর্যন্ত পানি, অথচ এটি ফসলের মাঠ। তলিয়ে গেছে কয়েক হাজার বিঘা জমির ফসল। একসময় তেরাইল 16 টাকা, বাদিয়াপাড়া, মহব্বতপুর সহ 5টি গ্রামের চাষিরা এই মাঠ থেকে 3 আবাদে ফসল তুলতেন। ভেদর খাল দিয়ে কুন্দার মাঠের এই পানি নিষ্কাশন করা হতো। কিন্তু এলাকার প্রভাবশালীরা খালের মুখ বন্ধ করে তৈরি করেন পুকুর, ফলে বন্ধ হয়ে যায় পানির প্রবাহ। আস্তে আস্তে ওরা সব দখল করে ওরা মাছের চাষাবাদ করে। এই খালটা কিছু অসাধু পুকুর ব্যবসায়ীরা তারা আস্তে ব্লক করতে 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 একবারে ব্লক। আমাদের যে খাবো এই ধানটাই নেই, এখন কিনি খাওয়া ছাড়া কোনো উপায় নাই। স্থানীয় ও চাষিদের অভিযোগ, পানি কম থাকলে এ জমিতে আবাদ করা গেলেও চলতি মৌসুমে ভারী বৃষ্টি ও নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সমাধান। আমাদের কোনো কর্ম পাচ্ছি না, আমাদের ফসল নষ্ট হয়, ধান টান করতে পারছি না। এখানে সোনা ফলে মাঠে, সেই আবাদের জন্য থেকে সবকিছু এখন বন্ধ হয়ে গেছে। আপনাদের কাছে দাবি যে আমাদের এই মাঠটা যদি একটু চেষ্টা করে যদি কিছু করে, তাহলে আমরা শান্তি পাবো। কৃষি বিভাগ বলছে, মাঠের বড় একটা অংশ অনাবাদি থাকায় কমেছে উৎপাদন। শুধুমাত্র এই পানিতে নিমজ্জিত থাকার কারণেই আমরা এই ধানটা হারাচ্ছি। মাসকালাও আছে, শুধু এই পাশ না, আপনার পিছনের দিকেও দেখবেন যে অনেকটা জায়গা এরকম পানিতে তলায় আছে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা যেভাবে ব্যবস্থা নিলে মানুষের এই জায়গাটা উদ্ধার হবে এবং খালের জায়গাতে যেন খালটি যেন আবার যেন পুনর্জীবিত হয়, আমরা সেই জায়গাতে উদ্যোগ নিতে চাই। দ্রুত খালটি দখলমুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবে প্রশাসন, আবাদ উপযোগী হবে মাঠ, এমনটাই দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। কানাডার সঙ্গে বিস্তৃত পরিসরে বাণিজ্য চুক্তি হবে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল হাউসে বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে গুরুত্বপূর্ণ খাতগুলোর ওপর শুল্ক কমানোর বিষয়ে কথা বলেন তিনি। কানাডার প্রধানমন্ত্রীর 5 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে যান। যুক্তরাষ্ট্রের আরোপিত ইস্পাত, গাড়ি ও অন্যান্য পণ্যের শুল্ক কানাডার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করায় এ নিয়ে তিনি ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে। এ সময় ট্রাম্প জানান, কানাডার সাথে প্রতিযোগিতা আছে, তবে এটি কেবলই স্বাভাবিক ব্যবসায়িক প্রতিযোগিতা, এতে কোনো ক্ষতি নেই। প্রবারণা পূর্ণিমায় ফানুস উৎসবে কক্সবাজারের আকাশ রাঙানোর পর এবার রামুর বাকখালী নদীর বুকে রং ছড়িয়েছে ঐতিহ্যবাহী কল্প জাহাজ ভাসানোর আনন্দ। উৎসব ঘিরে নদীর 2 তীরে বৌদ্ধ ধর্মাবলম্বী সহ নানা ধর্মবর্ণের মানুষের ভিড় যেন পরিণত হয় সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলায়। বার্তা ছিল ফিলিস্তিনের মুক্তি আর যুদ্ধের অহিংস নীতির আলোকে শান্তিপূর্ণ বিশ্ব করার আহ্বান। প্রবারণা পূর্ণিমা ঘিরে রামুর বাঁশখালী নদীতে ভেসেছে নান্দনিক কারুকার্যের তৈরি কল্পজাহাজ। পুরো এলাকা জুড়েই উৎসব। উৎসবে বৌদ্ধ ধর্মাবলম্বী সহ নানা ধর্মবর্ণের মানুষের পদচারণায় মুখরিত ছিল নদীর 2 পাশ। বাঁশ, কাঠ, বেত আর রঙিন কাগজের কল্পজাহাজের সৌন্দর্যের সাথে বুদ্ধ কীর্তন পরিবেশনা উপভোগ করেন দর্শনার্থীরা। এটা হচ্ছে আমাদের
3 মাস বসবাসের পরে এই কল্পজাহাজ অনুষ্ঠানটা হয়ে থাকে। আসলে বৌদ্ধদের একটি ধর্মীয় উৎসব, প্রতি বছর এটা কক্সবাজারের রামু অঞ্চলে বৌদ্ধরা পালন করে। এটা প্রতি বছর খুব উৎসবমুখর পরিবেশে হয়। কক্সবাজারে আসছিলাম, তারপরে শুনলাম এখানে হচ্ছে, এজন্য আসলাম দেখার জন্য। রামুর ঐতিহ্যবাহী এবারের উৎসবে হাইটুপি, মেরেংলোয়া, পূর্ব মেরেংলোয়া, শ্রীকুল, দ্বীপ শ্রীকুল, পূর্ব রাজারকুল, হাজারিকুল গ্রামের 7টি কল্পজাহাজ ভাসানো হয়। টানানো হয় ফিলিস্তিনের জাতীয় পতাকা। ছিল শান্তি, ভালোবাসা আর সহমর্মিতার বার্তা। আমরা মূলত এই জাহাজের মাধ্যমে একটা বার্তা ছড়িয়ে দিতে চাই। সারা পৃথিবী জুড়ে যে সহিংসতা চলছে, আমরা চাই এই জাহাজের মাধ্যমে সেই বার্তা বয়ে যাক। বিশেষ করে ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে, আমরা চাই সেই হত্যা বন্ধ হোক। বিকেলে এ উৎসবে যোগ দিয়ে ধর্মোপদেষ্টা বলেন, দুর্বৃত্তরাই ধর্ম অবমাননা করে। আমরা মুহূর্তের ভিতরে, আমাদের ল এনফোর্সিং এজেন্সি অত্যন্ত অ্যাক্টিভ। এরকম কোনো ধর্ম অবমাননা, উপাসনালয় অবমাননার ঘটনা ঘটলে মুহূর্তের ভিতরে আমরা এই অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করার জন্য সচেষ্ট। বৌদ্ধ শাস্ত্র মতে আজ থেকে 2500-এর বেশি বছর আগে বৈশালী রাজ্যে অনাবৃষ্টি, খরা ও দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তা থেকে মুক্তি পেতে প্রবারণা পূর্ণিমায় রাজগৃহ থেকে বৈশালী রাজ্যে আমন্ত্রিত হন বুদ্ধদেব। আর মহামতির আগমনের খবর পেয়ে পূজা করতে এসেছিলেন দেব ও নাগরাজেরা। সেই পূর্ণময় স্মৃতিকে অম্লান রাখতে যুগ যুগ ধরে রামুর বৌদ্ধ সম্প্রদায় কল্পজাহাজ ভাসিয়ে প্রবারণা উদযাপন করে আসছেন। টিভিসি নিউজ ডেস্ক। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে বুকে ব্যথার চিকিৎসা নিতে এসে মাথা ফেটে মৃত্যু হয় রোগীর। আর তা নিয়ে ধামাচাপা দেওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় এই হাসপাতাল, যেখানে চিকিৎসা করানো হয় নৈশ প্রহরী ও বহিরাগতদের দিয়ে। সপ্তাহে মাত্র 2 দিন ভিজিট করেন বেশিরভাগ চিকিৎসক। প্যাথোলজি সহ সব ক্ষেত্রেই স্বেচ্ছাচারিতার 16 কলার চিত্র উঠে এসেছে ডিবিসি নিউজের ক্যামেরায়। এসব জেনে সিভিল সার্জনের আক্ষেপ, এভাবে কোনো হাসপাতাল চলতে পারে না। গেল 21শে সেপ্টেম্বর সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসেন চা দোকানে আফসার আলী। এ সময় স্ত্রীকে ওষুধ কিনে আনতে বাধ্য করা হলে তিনি ফিরে এসে দেখেন স্বামী মেঝেতে পড়ে আছেন আর মাথা দিয়ে ঝরছে রক্ত। পরে জানানো হয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধে মারা গেছেন আফসার। প্রশাসন ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে দ্রুত মরদেহ পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে। তবে মাথা ফাটার বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। সিভিয়ার চেস্ট পেইন নিয়ে আসছে এবং রোগীটা পড়ে গেছিল। ট্রিটমেন্ট দেওয়ার পরে রেফারটা করেছি টাঙ্গাইল মেডিকেল কলেজ হসপিটালে। তো উনি না নিয়ে বের হয়ে গেছিলেন। অনেকক্ষণ পরে উনি আসছেন, ততক্ষণে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেল। ঘটনার দিন জরুরি বিভাগে ছিলেন চিকিৎসক মনিরুল ইসলাম রূপক ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নুরুল ইসলাম এবং নৈশ প্রহরী করিম। নৈশ প্রহরী চিকিৎসা দেওয়ার কথা অস্বীকার করলেও মাথা ফাটার কথা স্বীকার করেন নুরুল। পরে দায়িত্বে এক চিকিৎসক গান নিজেদের পক্ষে ছাপাই। আমি এখানে ছিলাম আর কি, কিন্তু আমি তো কোনো কিছু করি নাই। সারে ছিল, সারে করছে, সারে রুগী দেখছে। হুট করে মনে করুন যে রুগীটা একটু বসছে, বসার পরেই মানে সোজা কথা এই সামনে যে একটা রুগীর পেশেন্ট ছিল ধরে কিন্তু ভাবতে পারেন। একটু যদি বলতো যে স্যার আমার রুগীটাকে দেখে আমি টানতে গেলাম, দরকার হয় আমাদের যারা ছিল তারাও রুগীটার প্রতি কেয়ার নিত। এখন তো সবাই ব্যস্ত ছিল। এই সূত্র ধরে হাসপাতালে যেতেই ডিবিসি নিউজের ক্যামেরায় ধরা পড়ে নানা অনিয়ম। অন্ধকার রুমেই চলে চিকিৎসা সেবা। অধিকাংশ চিকিৎসকই 6 দিনের মধ্যে মাত্র 2 দিন করেন ডিউটি, আর তাও করেন মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। আর রোগী প্রতি সময় দেন 40 সেকেন্ড থেকে 1 মিনিট। আধা ঘন্টা খারাপ হয় লাইনে, খারাপ হয় 30 সেকেন্ডের মধ্যে লেখা দিয়ে দেয়, পাঠায় দেয়। দেখা না কি হয়েছে, জিজ্ঞাসা করে কি হয়েছে, এই রোগটা রয়েছে, ভালো ট্রিটমেন্ট করে তা করে না। মানে জাস্ট 30-40 সেকেন্ডে একটি কাজ শেষ হয়ে যাচ্ছে। মানে যে যেরকম কারো দেখতে হচ্ছে, কারো দেখতে হচ্ছে না। বিশেষজ্ঞ কামরুজ্জামান স্যার আছে, মেডিসিন বিশেষজ্ঞ স্যারে দেশের বাইরে, নাক কান গলা স্যারে সোমবারে আর আছে বৃহস্পতিবারে। একজন আসলে এক টাইমে আসে। একই চিত্র সরকারি ওষুধে দেওয়া হয় না বরাদ্দ করা অধিকাংশ ওষুধ।
5 প্রকার ওষুধ লিখছে, এখানে আমি 2 প্রকার ওষুধ পাইছি, আর 3 প্রকার বাইরে থেকে কিনতে বলছে। ওষুধ নিয়েছিলাম বন্ধ তালা। পুরো ডোজ অনুযায়ী আমাদের মধ্যে দেবে সাপ্লাই, আমরা 10টা দিতেছে, 20টা দিতে ডাক্তার যেভাবে লেখা দেয় টোকেনে আমরা ওইটা অনুযায়ী দিই। প্যাথোলজি আর ভর্তি রোগীদের ক্ষেত্রেও উঠে এসেছে অনিয়মের চিত্র। নানা অজুহাতে টেস্ট না করে পাঠিয়ে দেওয়া হয় ক্লিনিকে, আর ভর্তি রোগীদের সেবা দেওয়া হয় ভুয়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিয়ে। এই যে এটা বাইরে থেকে করে আনছে, এখন ডাক্তার নাই, এখন কি করবো? রোগী তো যে পাশে খুব সিরিয়াস অবস্থায় শুয়ে আছে। আমাকে তো ওখান থেকে বলছে 104 আসবে, ওই ক্লিনিকে যাও কিন্তু এখান থেকে তো কোনো সেবা যায় না আমাদের। অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না ওরা কিভাবে এখানে ডিউটি করে, আমাদের সাথে কাজ করতেছে বলছে, আমাদের সাথে এখন আমাদের শেখানোর দায়িত্ব, ওদের কিছু শিখাই। দায়িত্বে অবহেলায় রোগীর মৃত্যুর কথা স্বীকার করে ডিবিসির ক্যামেরায় উঠে আসা চিত্র জেনে সিভিল সার্জন বলেন, এভাবে হাসপাতাল চলতে পারে না। এতটুকু খারাপ হওয়ার কথা না যতটুকু বলছেন, এখন এতটা হওয়া কোনোভাবেই উচিত না। যে পেশেন্টটা মারা গেছে এটা হার্টের কারণে মারা যেতে পারে বা হেড ইঞ্জুরির কারণে মারা যেতে পারে। যদি সেভাবে পরিচয় থাকে তাহলে আমি বলবো যে ওখানে যে কর্তব্য আছে তার অবহেলা আছে। প্রান্তিক মানুষের চিকিৎসা সেবায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি চান স্থানীয়রা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। সাতক্ষীরার কালীগঞ্জে সরকারি খাল ইজারা নিয়ে দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে পানি প্রবাহ বন্ধ হওয়ায় ক্ষতির মুখে পড়েছে 2000 বিঘা ফসলি জমি। এছাড়া স্থায়ী জলাবদ্ধতার শিকার 15,000-এর বেশি মানুষ। এ নিয়ে হাইকোর্টে একটি মামলা ও রিটও আছে। অভিযুক্তরা খালটিকে পৈতৃক সম্পত্তি দাবি করলেও ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন। সাতক্ষীরার কালীগঞ্জের মথুরেশপুরের মুকুন্দপুরে 300 বছরের পুরনো তালতলার খাল এলাকার পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম এটি। এর শাখা বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী ইছামতি ও কালীনন্দী নদীতে মিশেছে। স্থানীয় প্রভাবশালীরা সরকারের কাছ থেকে শর্ত সাপেক্ষে এই খালের জমি বন্দোবস্ত নেন। শর্তে রয়েছে খাল ভরাট কিংবা বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা যাবে না। কিন্তু এসব শর্ত ভঙ্গ করে খালের একাধিক স্থানে বাঁধ নির্মাণ করে মাছ চাষ করা হচ্ছে। বাঁধের কারণে পানি প্রবাহ বন্ধ হওয়ায় এটি এখন মৃতপ্রায়। এতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। এই পানি বাধাগ্রস্ত হয়, বর্ষার সময় প্লাবিত হয়ে থাকে, ধান চাষ করতে পারে না। ভেড়ি বাঁধ দিয়ে মোটা পানির ব্যারিকেড সৃষ্টি করে এবং মাছ চাষ করে, পানি উঠতে দেয় না এবং নামতেও দেয় না। আমাদের ফসল করতে পারে না, আমাদের বাড়ির পানি পর্যন্তও সত্যি পারে না। ওই যে এখন খাল যে দখল করে রেখেছে সেই সাইতে আমাকে হুমকি দিচ্ছে। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের খালটি যেন অবমুক্ত হয়। অভিযুক্তরা বলছেন তাদের পূর্বপুরুষ সরকারের কাছ থেকে রেজিস্ট্রি করে খালের জমিটি কিনেছে। সর্বশেষ জরিপেও এটি তাদের নামেই খতিয়ানভুক্ত। এখানে আগে খাল ছিল না বলেও দাবি তাদের। লেখা সম্মত না। 1967 সালে আবার পিতামহ রেজিস্ট্রি মূল্যে বন্দোবস্ত হিসেবে ক্রয় করে। বর্তমান হাল জরিপে আমাদের নামে খতিয়ানভুক্ত হয়েছে, সেখান থেকে আমরা খাজনাও দিয়ে থাকি। পূর্বে এটা খাল ছিল না, এখানে ধান চাষ হতো। অপর একটি পক্ষের দাবি এই জায়গাটি তারা ইজারা নিয়ে মাছ চাষ করছেন। এইসব দ্বন্দ্ব নিয়ে অভিযুক্ত লিটন হাইকোর্টে একটি রিট করেছেন। স্থানীয় প্রশাসন বলছে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত শুরু করেছে তারা। যে অভিযোগটা এসেছে যে একটা বহমান খাল, এটা বাদ দিয়ে মৎস্য চাষ করা হচ্ছে। আর একটা পক্ষের কাছ থেকে আমরা একটা আবেদন পেয়েছি যে এই জায়গাটা ওনারা ইজারা নিয়েছিলেন দীর্ঘদিন ধরে এবং সেটা নিয়ে হাইকোর্টে একটা মামলা চলমান আছে। তদন্তের জন্য এসেছে ভূমি মন্ত্রণালয় থেকে। এরপর আমি আমার মতামত সহ প্রতিবেদনটা মন্ত্রণালয়ে প্রেরণ করব। স্থানীয়রা বলছেন শুধু আর্থিক ক্ষতি নয়, খালটি দ্রুত অবমুক্ত করা না হলে বিপর্যস্ত হয়ে পড়বে এলাকার প্রাকৃতিক পরিবেশও। ডিবিসি নিউজ ডেস্ক। কুড়িগ্রামে নদ নদীর পানি কমলেও এখনও তলিয়ে রয়েছে প্রায় 1800 হেক্টর জমির ফসল। কুড়িগ্রামে নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘরবাড়ি থেকে পানি নেমে যাওয়ায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। তবে রোপা আমন, শাকসবজি ও মাসকলাই সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে থাকায় তা পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কা কৃষকের। কৃষি বিভাগ জানায় পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনা হবে। অপরদিকে পানি কমতে শুরু করায় তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের 15টি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। এসব এলাকায় গত 2 দিনে প্রায় শতাধিক পরিবার হারিয়েছে তাদের বসতভিটা। লালমনিরহাটে পানি কমলেও কমেনি ভোগান্তি। অপরদিকে দেখা দিয়েছে নদী ভাঙন। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন।
তুহিন, ক্ষয়ক্ষতি ও নদী ভাঙন নিয়ে সবশেষ কি তথ্য আছে জানাবেন। সঞ্জিদা, ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে যেটি আপনি জানাচ্ছিলেন যে 1800 হেক্টর ফসলি জমি পানির নিচে এখনো তলিয়ে রয়েছে। এছাড়াও নদী ভাঙনের যে কারণে যে মানুষজন ক্ষতিগ্রস্ত সেটিও পুনর্বাসনের মতো পরিস্থিতি এখনো আমাদের চোখে পড়েনি। তো যেটি হচ্ছে যে আসলে বন্যার পানি পুরোপুরি নেমে গিয়েছে এটি এখনো বলতে পারবো না, যেহেতু এখনো অপেক্ষাকৃত নদীর তীরবর্তী নিচু এলাকাগুলোর অনেক ফসলি জমিতে এখনো পানি রয়েছে, যদিও সেটি আসলে পানির নিয়ন্ত্রণ বলতেছে যে নদীর পানি অনেক কমে গেছে। তো কমলে এই পানিগুলো ফসলি জমিতে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় হয়তো পানিগুলো নামতে সময় লাগবে। তো এই সময়ের মধ্যে আমরা দেখেছি যে কলাই, আমন সহ বিভিন্ন ফসল নিমজ্জিত রয়েছে, সেগুলো কৃষকরা জানাচ্ছিল যে আসলে পুরোপুরি নষ্ট হওয়ারই আশঙ্কা তারা করতেছিল। তো অন্যদিকে কৃষি বিভাগ বলতেছিল যে আসলে এটি আসলে নিরূপণের এখনো সময় আসেনি। তারা জানাচ্ছিল যে হয়তো সপ্তাহ খানেক পার হওয়ার পরে হয়তো যদি এর মধ্যে যদি পানিটা পুরোপুরি নেমে যায় জমি থেকে, তখন হয়তো যে ফসলের যে ক্ষতি নিরূপণ সেটি করতে পারবে এবং পরবর্তী পুনর্বাসন করতে পারবে। যে আমার একজন কৃষক রয়েছেন এই মুহূর্তে এখানে, জানবো আসলে যে কি ধরনের ফসল মাঠে এই মুহূর্তে রয়েছে আপনাদের? কালাই, তারপরে মনে করেন ধান ক্ষেত সব শেষ হয়ে গেছে। তো এই মুহূর্তে পানি নামলে কি আসলে ধান ক্ষেত গুলো জাগে উঠবে, আবার হবে না? আর হবে না, আর এখন কাজ থরি হয়ে গেছে, আর হবে না। এখন নিজের ব্যবস্থা হবে সরিষার। জি, আমরা আরেকজন কৃষকের কাছে জানবো যে আসলে যে নতুন করে যদি আপনার নতুন ফসল লাগানোর মতো পরিস্থিতি যদি তৈরি হয়, সেক্ষেত্রে কিভাবে আপনারা ফসল লাগাতে পারবেন বলে? এখন যদি যেহেতু অনেক খরচ হয়ে অনেক ক্ষতি হয়ে গেছে এলাকার কৃষকরা যারা আছে তাদের, তো যদি সরকার থেকে কিছু সাহায্য সহযোগিতা করে কৃষকদের পুনরায় ঘুরে দাঁড়ানোর জন্য, তাহলে হয়তো কৃষকরা আবার ঘুরে দাঁড়াতে পারবে। জি সঞ্জয় দা, আমরা কৃষকদের কাছে জানছিলাম যে আসলে যে ক্ষতি তারা মুখোমুখি হয়েছেন, যে ফসলের যেটি হয়েছে, তো সেটি আসলে এই রকমের ক্ষয়ক্ষতির মোকাবেলা আসলে সরকারি বেসরকারি যে সহায়তা যদি তারা পেতে পারেন তাহলে হয়তো ঘুরে দাঁড়াতে পারেন। কুড়িগ্রাম থেকে আমার কাছেই ছিল সঞ্জয় দা। তুহিন, ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরার বাজারে অধিকাংশ সবজির দাম বেড়েছে। নিত্যপণ্যের আজকের বাজার দর নিয়ে জানাতে শহরের সুলতাপুর বড় বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম বেলাল হোসাইন। বেলাল, আজকের সবজির বাজার দর কেমন দেখছেন, কি বলছেন ক্রেতারা? সঞ্জিদা, গত এক সপ্তাহের ব্যবধানে আসলে সাতক্ষীরায় সবজির দামে ব্যাপক তারতম্য হয়েছে এবং দাম অনেকটাই বেড়েছে। আসলে বেগুনে আগুন বলা যেতে পারে। বিশেষ করে কুষ্টিয়ার যে বেগুনটা সাতক্ষীরাতে আসে সেটি কিন্তু এক সপ্তাহ আগে 60 টাকা কেজি 40 টাকা কেজি দরে বিক্রি হলেও সেটি কিন্তু এখন 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং দেশি যেটা স্থানীয় যে জাতের যে বেগুনটা সেটি সাতক্ষীরাতে 60 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হলেও সেটি কিন্তু 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ওলের দামও বেড়েছে। ওলের দামটা বাড়ার কারণ হচ্ছে ওলের কিন্তু সিজন শেষ, এখন শীতকালীন সবজি বাজারে ওঠা শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা পাতাকপি সহ কয়েকটি সবজি দেখেছি, তবে পাতাকপির দামও কিন্তু খুবই চড়া এবং শুধুমাত্র কচুরমুখী এবং হচ্ছে পেঁপে এবং আলুর দামটা কম রয়েছে, তবে সবচেয়ে বেশি কম রয়েছে পেঁপে। আমাদের পাশে একজন বিক্রেতা রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আপনি জানাবেন যে আসলে দাম কেন বাড়লো? এবং দাম বাড়ার উদ্দেশ্য এখন শীতকালে তরকারি ওঠার মুখোমুখি, গরমের তরকারি শেষ, এখন এই যে শীতকালে তরকারি উঠতেছে, কেবল ফুলকপি উঠতেছে আপনার 70 টাকা 80 টাকা, পাতাকপি 70 টাকা 80 টাকা। ওলটা সিজন শেষ হয়ে যাচ্ছে, ওলের এখন রেট বেশি, 80 টাকা 100 টাকা 120 টাকা একটা ওল বিক্রি হচ্ছে। আর বেগুন, শীতকালের বেগুন এখন উঠিনি, গরমের বেগুন শেষ পর্যায়ে প্রায়, এই জন্য বেগুনটার দাম 110 টাকা, দেশি বেগুন 100 টাকা পর্যন্ত যাচ্ছে, আর কুষ্টিয়ারটা 80 টাকা। আর টমেটো দাম একটু কমছিল, আবার দাম বাড়তি, টমেটোর গাছ মরে গেছে বৃষ্টির কারণে, এই জন্য 60 থেকে 70 টাকা 75 টাকা ছোট টমেটো, খালি দাম কম আপনার পিপিটা। ধন্যবাদ। আসলে একজন ব্যবসায়ী আমাদেরকে জানাচ্ছিলেন, আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে বাজারে আসলে সুলতানপুর বড় বাজারে আমরা যেখানটিতে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু প্রচুর সবজি আমদানি হয়, কিন্তু আজকে সেই সবজির উপস্থিতি খুবই কম, বাজারে একেবারে ক্রেতা বিক্রেতা শূন্য। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে খুব শীঘ্রই আগামী সপ্তাহের দিকেই হয়তো বা শীতকালীন সবজির সরবরাহ বাড়বে, তখন কিন্তু বাজারে সবজির দাম কমবে। তো সঞ্জিদা, এই ছিল সাতক্ষীরা থেকে বাজার দর নিয়ে। বেলাল, ধন্যবাদ আপনাকে। গত 4 দশকে জনপ্রতিনিধিদের অসংখ্য আশ্বাস, তবুও হয়নি সেতু। আর অপেক্ষা নয়, নিজেদের উদ্যোগেই অবশেষে সেতু নির্মাণে নেমেছেন মানিকগঞ্জের সাটুরিয়ার কান্দাপাড়া গ্রামের মানুষ। 80 ফুট দৈর্ঘ্যের সেতু, যা এখন থমকে আছে অর্থ সংকটে।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মাছ দিয়ে বয়ে গেছে গাজীখালী নদী। ডিঙি নৌকা নিয়ে পারাপার হয় দুই পারের অন্তত 10 গ্রামের মানুষ। এই নদীর উপর একটি সেতুর দাবিতে বছরের পর বছর কেটেছে এলাকাবাসীর। নৌকায় একমাত্র ভরসা হওয়ায় ঝুঁকি নিয়েই প্রতিদিন পারাপার হচ্ছেন ছাত্রছাত্রীরা। এছাড়াও কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি আর রোগী নিয়ে হাসপাতালে যেতে লাগে দীর্ঘ সময়। আমাদের এই খেয়াঘাটে অনেক বছর ধরে চলাচল বন্ধ, 10-12 গ্রাম সহ হইলো আমাদের যাতায়াত খুব কষ্ট। হঠাৎ করে যদি কেউ অসুস্থ হয় বাতুলিতে ঘুরে 4 মাইল ঘুরে তারপর নিতে হয় মানিকগঞ্জ, ঢাকা, সাভার, যে কোনো জায়গায়। এখান দিয়ে হইলে আমাদের শর্টকাট রাস্তা, অল্প খরচে আমরা মালামালগুলি মনে করেন বাজারজাত করতে পারবো। দিনের পর দিন জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও কাজ না হওয়ায় এবার গ্রামবাসীরা চাঁদা তুলে নিজেরাই শুরু করে সেতু তৈরির কাজ। 4 মাসে কয়েকটি পিলারেই লেগে গেছে 20 লাখ টাকা। এখন অর্থ সংকটে বন্ধ আছে সেতুর কাজ। আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যায় আসে, খুব কষ্ট হয়। এই কারণে আমরা গ্রামবাসী সবাই মিলে ব্রিজ করার জন্য উদ্যোগ নিছি। সেটা কমপ্লিট করতে আরো 15 লক্ষ টাকার মতো আমাদের খরচ হবে। সেতু নির্মাণে আর্থিক, কারিগরি সহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা আশ্বস্ত করেছি এখানে যদি কোনো কারিগরি ত্রুটি থেকে থাকে আমরা এই বিষয়টি দেখব এবং সরকারি বিধি মোতাবেক যদি কোনো অনুদানের সুযোগ থাকে আমরা সেটাও করব। চলমান সেতু নির্মাণ কাজ শেষ করতে সরকারি বেসরকারি সহায়তার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা কন্টেইনার অপসারণে নিলামের ডাক দিয়েছে কাস্টমস। এর মধ্যে পণ্য নিলামে দরপত্র আহ্বান করা হয়েছে বিডারদের কাছে। সংশ্লিষ্টরা জানান এর মাধ্যমে বন্দরের অভ্যন্তরে জায়গা খালি হওয়ার পাশাপাশি রাজস্ব আয়ও বাড়বে সরকারের। এনবিআরের আদেশের পর দীর্ঘদিন ধরে বন্দরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা কন্টেইনার অপসারণের কার্যক্রম শুরু করে কাস্টমস। আইনি জটিলতা আর কাস্টমসের অবহেলায় দীর্ঘদিন ধরেই অনেকটা অরক্ষিত অবস্থায় পড়েছিল এসব কন্টেইনার। নিলামের মাধ্যমে এগুলো দ্রুত নিষ্পত্তি করা গেলে বন্দরের জট কমবে এবং স্বাভাবিক কন্টেইনার হ্যান্ডলিং প্রক্রিয়ায় গতি আসবে বলে মনে করেন ব্যবসায়ীরা। পার্টিসিপেট করার জন্য যথেষ্ট আগ্রহী বিডাররা, কিন্তু কে সর্বোচ্চ দরদাতা হলাম, এই যে জটিলতাগুলো এগুলি নিরসন যদি না করেন, আপনি শুধু টেন্ডার পর টেন্ডার দিয়ে যাবেন, টেন্ডার সেলের সমাপনীটাও দ্রুত করতে হবে। এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী প্রথম নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রির সুযোগ থাকবে। এছাড়া 2 দফা নিলামে পণ্য বিক্রি না হলে 3য় দফা নিলাম ছাড়াই আগ্রহী ক্রেতার কাছে সর্বোচ্চ প্রাপ্ত দামে বিক্রি করা যাবে। 25 বছর 30 বছর গাড়ি পড়ে আছে, তার ভিতরে ওটার মধ্যে গাছ উঠে গেছে। আমাদের ডেঞ্জারাস কতগুলো কার্গো ছিল। 15 বছর পরে যখন আমি চেয়ারম্যান এনবিআরকে বললাম যে এটা আপনি সরান, আর না হলে কী করবো আমি জানি না। কন্টেইনার জটের বিষয়গুলো যেগুলো দীর্ঘদিন ধরে পড়ে আছে, আমরা একটা ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছি। প্রায় 90 জন কর্মকর্তা স্যার গত 1 বছর ধরে চিটাং পোর্টে কাজ করছে। ভালো খবর হচ্ছে এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। বর্তমানে বন্দরের ধারণ ক্ষমতার 12% দখল করে আছে প্রায় 10,000 কন্টেইনার। পরে থাকা কন্টেইনারগুলো খালাসের প্রক্রিয়া দ্রুত শুরু হবে জানান বন্দরের কর্মকর্তারা। আমাদের প্রায় 10,000 টিউজের মতো এখন অকশনেবল কন্টেইনার আছে, যেগুলা কাস্টমস অকশন দিচ্ছে ধারাবাহিকভাবে। নিয়মিত নিলাম না হওয়ার কারণে প্রায় 59,000 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে প্রায় সৃষ্টি হয় কন্টেইনার জট। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 42, বগুড়া 7-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবো বগুড়া 7 এবং চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই বগুড়া 7 আসনে তাদের অবস্থানটা কতটুকু শক্তিশালী। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। হাত পাখা এবার নির্বাচনে, বিশেষ করে এই আসনটিতে আপনাকে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। আপনি কি করতে চান এই আসনটির জন্য? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আমি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে ধন্যবাদ জানাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত দিনে আমরা নির্বাচন করেছি, 18 সালে আমি নির্বাচন করেছি।
বিগত দিনের চেয়ে বর্তমানে আমরা তৃণমূল পর্যায়ে এখন অনেক শক্তিশালী, ওয়ার্ড পর্যন্ত আমাদের কমিটি আছে। সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ যে কেউকে দিলে আমরা এখানে একটা লড়াই করবো ইনশাল্লাহ হাত পাকার পক্ষ থেকে। জোটে যদি যাওয়া হয়, জামাত আসে, তো আপনাকে প্রার্থিতা থেকে সরে যেতে বললো, আপনি কি সরে যাবেন কিনা, বা অন্য কাউকে দিলে সে তার হয়ে কাজ করবে? অবশ্যই আমাদের দলের যে কমান্ড হবে এখান থেকে যদি আমাকে নাও দেয়, অন্য কাউকে দিলে সেটা আমরা মেনে নেব, আনন্দিত মেনে নেব। বরঞ্চ যাকে দিবে তার পেছনে আমার দলীয় যত নেতাকর্মী আছে সবাইকে নিয়ে তাকে জয়যুক্ত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো ইনশাল্লাহ। কি ধরনের প্রতিশ্রুতি আপনারা নিয়ে যাবেন সাধারণ মানুষের দোরগোড়া? আপনি বিশেষ করে কি ধরনের পরিকল্পনা আছে যার কারণে সাধারণ মানুষ আপনাকে ভোট দেবে বা হাত পাখাকে ভোট? আসলে আমাদের বাংলাদেশের যেটা মেজর সমস্যা, দুর্নীতি, সন্ত্রাস, জুলুমবাজি, টেন্ডারবাজি, এইগুলি আসলে মূলত আমরা পরিকল্পনাভাবে এগুলো যেন আমরা ক্ষমতায় গেলে আমরা এগুলো দূর করতে পারি সেটা আমাদের মাথায় আছে। আর আমাদের নির্বাচনী ইশতেহার যেটা ঘোষণা করবে সেই ইশতেহার শতভাগ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। আর সরকার থেকে যে বরাদ্দ হয় 100% সেটা আমরা সেই বরাদ্দ টাকা ইনশাল্লাহ 100% আমরা সেই বরাদ্দ করার কাজ করার জন্য চেষ্টা করব। এখানে একটি বড় শক্তিশালী দল বিএনপি রয়েছে, জামাত রয়েছে, তারপরেও কেন আপনি নিজেকে যোগ্য মনে করছেন? আলহামদুলিল্লাহ, আসলে এটা যদিও বিএনপি অধ্যুষিত এলাকা, তারপরেও যেহেতু এখানে শক্তিশালী বিএনপি দল আছে, তারপর আমরা মনে করি বিগত দিনে আমরা যেহেতু নির্বাচন করছি, আমরাও এখন মোটামুটি আসলে ওদের সাথে একটা তাল মেলার সঙ্গে করার জন্য আমরা যোগ্যতা অর্জন করছি। আসলে আমাকে বেছে নেবে বিগত দিনে যারা ক্ষমতায় ছিল বিভিন্ন সময়, তারা আসলে মানুষের যে মৌলিক যে চাহিদা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করা, এই শান্তিটা প্রতিষ্ঠা করতে তারা অনেকেই ব্যর্থ হয়েছে, এটা মানুষ অনুধাবন করতে পারছে। আর যার কারণে আগামীতে মানুষ পরিবর্তন চায়, নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নতুন কোন শক্তিকে ক্ষমতায় নিয়ে চায়। সেই ক্ষেত্রে ইসলামী আন্দোলন আমরা সেই জায়গা থেকে ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদেরকে মানুষ ভোট দিয়ে সেই জায়গায় নিয়ে যাবে। আপনি তো এখন আমরা যতটুকু জেনেছি যে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলছেন, ভোটের যে বিষয়গুলো সেগুলো নিয়ে কথা বলছেন, আলোচনা করছেন, তার কাছ থেকে কতটা রেসপন্স পাচ্ছেন, তাদের কাছ থেকে কতটা আগ্রহ আছে আপনাদেরকে বেছে নেব? আসলে আমরা জুলাই 2024 পরে আমরা ব্যাপক একটা সাড়া পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে। সেক্ষেত্রে তৃণমূল পর্যায়ে আমরা ব্যাপক আমাদের সাড়া, যে আগামীতে যদি এই আসন নির্বাচন হয় অবশ্যই আমাদের সাথে একটা লড়াইয়ের মাধ্যমেই যে কাউকে দিতে হবে। আমরা ইনশাল্লাহ সর্বদিক থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। আওয়ামী লীগের যে ভোট ব্যাংক বা ভোট রয়েছে, কিংবা আপনার সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে, তাদের ভোটটা কিভাবে চাইছেন, তারা কেন আপনাদেরকে ভোট দেবে? সনাতন ধর্মাবলম্বী লোকদেরকে বর্তমান সময়ে বিগত সরকারে যারা তাদেরকে ব্যবহার করছে, তারা যেভাবে তাদেরকে করছে, সেই ক্ষেত্র থেকে তাদের থেকে এখন মুখ ফিরে নিয়েছে। আপনারা জানেন 24 পরে 5 আগস্টের পরে হিন্দু ভাইদের উপর বা সনাতন বিভিন্ন ধর্ম যেভাবে হামলা করা হয়েছে, ব্যবসা বাণিজ্য যেভাবে হামলা করা হয়েছে, বিশেষ করে আমার এই থানায় এই বামুনি একটা গ্রামে 5 তারিখ 6 তারিখে তাদের বাড়িঘরে যেভাবে হামলা করা হয়েছিল, আমি সাথে সাথে সেখানে নেতাকর্মীদের নিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করেছি যেন আর্থিক আর কোনো সমস্যা না হয়। সেক্ষেত্রে তাদের কথা বলছি, তারা আমাদের আশ্বস্ত করছে আগামীতে ইনশাল্লাহ আপনারা যেহেতু আমাদের এই দুর্দিনে আমাদের পাশে ছিলেন, আমরা আপনাদের আগামীতে ইনশাল্লাহ আপনাদেরকে ভোট দেবো, আমাদের পাশে সহযোগিতা করবে। তার একটা দৃষ্টান্ত হলো চরমোনাই যে আমাদের ইউনিয়ন আছে, সেই ইউনিয়নে কিন্তু অনেক হিন্দু ধর্মী লোক আছে। সেখানে আমাদের হাত পাকার চেয়ারম্যান থাকার কারণে সেখানকে তাদের এখন বক্তব্য, একজন শিশু মায়ের কোলে যেরকম শান্তি পায়, মাছ যেমন পানির মধ্যে যেরকম শান্তি পায়, সেই রকম ওই চরমোনাই ইউনিয়নের যে এখন যে হিন্দু বা ধর্মলোক আছে তারা সেই রকম শান্তিতে সেখানে আছে। এই দৃষ্টান্ত থেকেও আমাদের ইনশাল্লাহ সারা বাংলাদেশের সেই হিন্দু ভাইরা আমাদেরকে ইনশাল্লাহ ভোট দেবে, এটা আমরা আশা করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বেলা 12টায় থাকছে। ভিন্ন কোনো রাজনৈতিক দলের কর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচন বিষয়, সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেস। গুম করে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শেষ। ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। সুনন্দা, ঘড়ির কাঁটায় ঠিক 10:15 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার 3 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু এই টিএফআই সেলের গুম করে নির্যাতনের যে অভিযোগ, সেই অভিযোগের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন হাউসে আসেন এবং পরবর্তী সময়ে সেই তদন্ত প্রতিবেদন তারা চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে হস্তান্তর করেন। 4 ভলিউমের প্রায় 1000 পৃষ্ঠার নথিপত্র রয়েছে এই আনুষ্ঠানিক চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের সাথে। এবং এর আগে কিন্তু 5 আগস্ট সরকার পরিবর্তনের পর একাধিক ব্যক্তি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে র্যাবের টিএফআই সেলে গুম করে নির্যাতনের বেশ কিছু অভিযোগ দায়ের করেছিলেন। এবং সেক্ষেত্রে তারা যেমনটি দাবি করেছিলেন যে বিগত সরকারের সময় ভিন্নমত এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের ক্ষেত্রে টিএফআই সেলকে ব্যবহার করা হতো এবং সেই টিএফআই সেলের
নির্যাতনের রোমহর্ষক বর্ণনাও কিন্তু তারা দিয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মীর আহমেদ বিন কাশেম, ব্যারিস্টার আরমান নামে যিনি পরিচিত, তিনিও কিন্তু এই অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করেছেন এবং পরবর্তী সময়ে এই বিষয়ে ট্রাইব্যুনালের পক্ষ থেকে তদন্ত সংস্থা তদন্তে নামে এবং সেই তদন্তটি চূড়ান্ত হয়েছে। এবং এক্ষেত্রে প্রাথমিকভাবে যতটুকু জেনেছি আমরা 18 জনকে হয়তো অভিযুক্ত হিসেবে নাম জমা দেওয়া হয়েছে এবং সেই তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই করেই কিন্তু খুব সহসাই চিফ প্রসিকিউটর সহ অন্যান্যরা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কাছে সেটি দাখিল করবেন। এই ছিল এই বিষয়ে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি আপনার কাছে, সামনে আরও কোনো তথ্য থাকলে জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে।